নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আজকে একটু অন্যরকম প্রশ্ন করব, উত্তর দেবেন। আপনারা খিদে সহ্য করতে পারেন? ধরুন কোনো পুজো পার্বণে অঞ্জলি দেওয়ার জন্য উপোস করলেন, বা খুব কোনো কাজে ব্যস্ত বলে সারাদিন খাওয়া হলো না। শুনেছি অনেকেরই খিদে পেলে আমার মতো মুড অফ হয়ে যায়, আবার অনেকে আছেন যাদের গা গোলায়, পেট কামড়ায়। তারপর ভাবুন, খিদে পেটে দুটো আলু সিদ্ধ ভাত খেতেই কি আরাম লাগে না? আজ যে গল্পটা আপনাদের শোনাবো, নিচে পড়তে পড়তে ভাবছিলাম, জানেন, একটা গোটা দেশের মানুষের একসঙ্গে খিদে পেয়েছে, অথচ সেই খিদে মেটানোর উপায় নেই। যতই মুড অফ হোক, যতই পেট কামড়াক, আর কিছুক্ষণ পেরিয়ে গেলেই খেতে পাবো এই আশাটুকুও নেই। তারা কবে খেতে পাবে, কয়েকদিন পর, কয়েক মাস পর, নাকি কয়েক বছর পর, তাও তারা জানে না। তাদের চোখের সামনে লোক মরছে খিদে, মানে ভাবতে পারছেন, যা কয়েক ঘন্টা সহ্য করতেই কষ্ট হয়, তা সহ্য করতে করতে পৃথিবীর মায়া কাটিয়ে যাচ্ছে কেউ। অথচ এই মানুষগুলোর অবস্থা কিন্তু সারা জীবন এমনটা ছিল না। এরা চোখ বুঝলে এখনো নাকে বহু পুরনো গরম ভাতের গন্ধ পায়। হ্যাঁ, এইরকমই একটা দিন পেরিয়ে এসেছে আমাদের দেশ, আমাদের বাংলা। দুর্ভিক্ষের দিন। চারপাশের আলো ঝলমলে হাসি খুশির মধ্যে যখন সাহিত্যের এই দলিলগুলো নিয়ে বসি, বিশ্বাসই হয় না ওই পৃথিবী আর এই পৃথিবী একই ছিল। আসুন, আজ একটা জ্বলন্ত বাস্তবের গল্প শোনাই আপনাদের। আশা দিচ্ছি আশার কথাও আছে সেখানে। সবটা এলোমেলো হলেও সবটা দুঃখের নয়। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আজকাল পরশুর গল্প। মানসুকিয়ার আকাশ পেয়ে সূর্য উঠেছে মাঝামাঝি। নিজের রাঁধা ভাত আর শোল মাছের ঝাল খেতে বসেছে রামপদ ভাঙা ঘরের দাওয়ায়। চালার খড় পুরনো, পচাটে, আর দেওয়াল শুধু মাটির। চালা আর দেওয়াল তাই টিকে আছে, 6 মাসের সুযোগেও কেউ হাত দেয়নি। আর সবই গেছে, বেড়া, খুঁটি, মাচা, তক্তা, এমনকি মাটির হাঁড়ি কলসিগুলো পর্যন্ত। খুঁটির অভাবে দাওয়ার চালাটা হুমড়ি খেয়ে পড়েছে কাত হয়ে। চালাটা কে সবার তোলেনি, কার জন্য তুলবে? দাওয়ার দুপাশ দিয়ে মাথা নিচু করে ভিতরে আসা যাওয়া চলে। অন্ধকার হয়েছে, তা হোক। হুমড়ি খেয়ে কাত হয়ে পড়া চালার নিচে আধার তাওয়ায় নিচের রাধা শোল মাছের ঝাল দিয়ে ভাত খেতে বসেছে রামপদ। ওদিকে খালের ঘাটে নৌকা থেকে নেমেছে 3টি মেয়ে ছেলে আর একটি ছেলে। এদের মধ্যে একজন রামপদর বউ মুক্তা। তার মাথায় রীতিমতো কপাল ঢাকা ঘোমটা। সুরমার ঘোমটা সিঁথির সিঁদুরের রেখাটুকু পর্যন্ত ঢাকেনি ভালো করে। এতে আর শাড়ি পরার ভঙ্গিতে আর চলন ফিরন বলনের তফাতে টের পাওয়া যায় মুক্তা চাষাভুষো গেরস্থ ঘরের বউ। অন্য দুজন শহুরে ভদ্র ঘরের মেয়ে বউ, যারা বাইরে বেরোয়, কাজ করে। অকাজ কি সুকাজ তা নিয়ে যদিও দেশ চোরা মতভেদ রয়েছে। নইলে শাড়িখানা বুঝি দামি হবে আর মিহি হবে মুক্তার সাধনা আর সুরমার কাপড়ের চেয়ে। এর চেয়ে কম দামি ময়লার শাড়ি মুক্তার একটিও নেই, নইলে তাই পরে সে গায়ে ফিরত। তার বুক কাঁপছে, গা কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। মোটা চটমুড়ি দিয়ে বস্তা হয়ে আসতে পারলে বাঁচত, মানুষ যাতে চিনতে না পারে। চিনতে পারা হয়তো কিছুটা হলেও কঠিন হতো। কিন্তু মানসুকিয়ার কে না জানে মুক্তা আজ গাঁয়ে ফিরছে। বাবুরা আর মা ঠাকুরনরা রামপদর বউকে উদ্ধার করে ফিরিয়ে এনে দিচ্ছে রামপদর ঘরে। 4টি বাঁশের খুঁটির ওপরে হোগলার একটু ছাউনি, গগনের পান বিড়ির দোকান। পেছনের বড় গাছটার ডালপালার ছায়া এখন চওড়া করেছে হোগলার ছায়া।
গাছের গুঁড়িটা প্রায় নালার মধ্যে, ওপাশের ধার ঘেঁষে, নইলে গুঁড়ি ঘেঁষে বসতে পারলে হোগলার ছাউনিটুকুও গগনকে তুলতে হতো না। কজন ঝিমুচ্ছিল বাঁচবার চেষ্টার কষ্টে, খানিকটা তারা সজীব হয়ে ওঠে। বুড়ো সুদাসের চোয়ালের হাড় প্রকাণ্ড, এমনভাবে ঠেলে বেরিয়েছে যে পাঁজরের হাড় না গুনে ওখানেই নজর আটকে যায়। রামের বউটা এলো তবে? হ্যাঁ, তাই তো দেখি, নিকুঞ্জ বলে। তার হাত পোড়া বিড়িটা এই বিশেষ উপলক্ষে ধরিয়ে ফেলবে কিনা ভাবতে ভাবতে। 1 পয়সার 4টে বিড়ি কিনেছিল কাল, এই আধখানাই আছে। ঘনশ্যামের টিনের চালার আড়ত থেকে গোকুল 4 জনের ঠিক সামনে দিয়ে রাস্তা বেরোবার ছলে ঘনিষ্ঠ দর্শনের পুলক লাভ করে এদের সঙ্গে এসে দাঁড়ায়। গদার বউটা মারা গেছে ও বছর। ওরা খানিকটা গায়ের দিকে এগিয়ে গেলে সে মুখ মাখিয়ে বলে, রাম নেবে ওকে? না নেবে তো না নেবে, ওর বই গেল। জোয়ান গোকুল বলে, ঘনশ্যামের আড়তে কাজ করে মোটামুটি পেট ভরে খেতে পাওয়ার তেজে। সুদাস তেমনি হতাশার সুরে বলে, উচিত না তো নেওয়া। গোকুলকে সে ধমক দেয় না, তুই থাম তো ছোড়া বলে। তীব্র কুৎসিত মন্তব্য করে না, মুক্তাকে ফিরিয়ে নেবার কল্পনারও বিরুদ্ধে। গোকুলের কথাতেই যেন প্রাকারান্তরে সায় দিয়ে যোগ দেয়, এরবার কি দরকার ছিল চুরির? গোকুল ইয়ার্কি করে কথাটা বলেছিল, কিন্তু ইয়ার্কিতেও বাস্তব যুক্তি টোল খায় না, হালকা হয় না। ছেঁড়া ময়লা ন্যাকড়া চড়ানো কঙ্কাল ছিল মুক্তা। সকলের মতো সুদাসেরও চোখ পড়েছে মুক্তার শাড়িখানার দিকে। সকলের মতো সেও টের পেয়েছে মুক্তার দেহটি আজ যেন একটু বেশি পরিপুষ্ট। আঁকাবাঁকা রাস্তা এপাড়া ওপাড়া হয়ে পুকুর, ডোবা, বাঁশবন, আমবাগান, গাছপালা, জঙ্গলে শান্ত। মুক্তা চেনে সংক্ষেপ পথ। যতটা পারা যায় বসতি এড়িয়ে চলতে আরও সে পথ সংক্ষেপ করে প্রায় অগম্য জঙ্গল, মাঠ, বাগানে তাদের পথ দেখিয়ে নিয়ে চলে। তবু গাঁতো অরণ্য হয়নি, পাড়া পেরোতে হয়, ঘন বসতি কোনোটা কোনোটা ছড়ানো। ভদ্র মানুষেরা তাকায় একটু উদাসীনভাবে, যারা গুজব শুনেছে তারাও। শুধু ভুরুকুলি তাদের একটু কুঁচকে যায় সকৌতুক কৌতূহলে। চাষাভূষদের কম বয়সী মেয়ে বউরা বেড়ার আড়াল থেকে উঁকি দেয়। উত্তেজিত ফিসফিসানি কথার আওয়াজ বেশ খানিকটা দূর পর্যন্তই পৌঁছয়। বয়স্করা প্রকাশ্যে এগিয়ে যায় পথের ধারে। কেউ কেউ মুক্তাকে কথাও শোনায়, খোঁচা দেওয়া ছাঁকা লাগানো কথা। কেউ চুপ করে থাকে, কেমন একটা দরদ বোধ করে। বাছার কচি ছেলেটা মরেছে, কোথায় না জানি বাছা কত লাঞ্ছনা, কত উৎপীড়ন সয়েছে ভেবে। মথু কামারের বউ মানে গিরির মা একেবারে সামনে দাঁড়িয়ে পথ আটকায় তার মস্ত ফোলা ফাঁপা শরীর নিয়ে। মধু কামার নিরুদ্দেশ হয়েছে বছরখানেক। কিছুদিন আগে গিরিও উধাও হয়ে গেছে। কেনলা মাগি? গিরির মা মুক্তকে শুধোতে থাকে খুঁড়িয়ে ফিরিয়ে, কুৎসিত গালাগালি দিতে দিতে। কেন ফিরেছিস গায়ে বুকের কি পাটা নিয়ে? জেটিয়ে তাড়াবো তোকে, দূর যা যা যা, চোখের সামনে থেকে যা। হাঁপাতে হাঁপাতে সে কথা বলে, যেন হলকায় হলকায় আগুন বেরিয়ে আসে হিংসার বিদ্বেষে। সুরমা স্মিত মুখে মিষ্ট কথায় তাকে থামাতে গিয়ে তার গালের ছাঁচে 1 পা পিছিয়ে আসে। মনে হয় গিরির মা বুঝি শেষ পর্যন্ত আঁচড়ে কামড়েই দেবে মুক্তাকে। মুক্তা দাঁড়িয়ে থাকে নিষ্পন্দ হয়ে। এরা মুখ চাওয়াচাওয়ি করে। মানুষ জমেছে কয়েকজন। একজন কোমরে গামছা পরা আর মাথায় কাপড়খানা পাগড়ির মতো জড়ানো হঠাৎ জোরে হেসে ওঠে। একজন বলে, বাহ বাহ, বেশ বেশ। একজন উড়ুতে থাপ্পড় মেরে কেউ ভঙ্গিতে হাততালি দেয়। একটু তফাতে নালা পেরোবার জন্য পাতা তালগাছের কাণ্ডটার এই মাথায় বসেছিল কদাধর।
বহু দূরের মানুষকে হাঁক দেবার মতো জোর গলায় এমনি সময় সে ডাকে, গিরির মা, বলি ও গিরির মা। গিরির মা মুখ ফিরিয়ে তাকাতে সে আবার বলে, তেমনি জোর গলায় বলে, গিরি যে তোমায় ডাকছে গো গিরির মা, কখন থেকে ডাকছে, শুনতে পাও না নাকি? গিরির মা থমকে যায়। দুঃস্বপ্ন ভাঙা মানুষের মতো ক্ষণিক সংবিত খোঁজে, বিমোরের মতো। তারপর যেন চোখের পলকে এলিয়ে যায়। ডাকছে? ডাকছে নাকি গিরি? যাইলো গিরি, যাই আমি। এতগুলো মানুষ থেকে লজ্জায় সে জিভ কাটে। কোমরে এক পাক জড়ানো ছেঁড়া কাঁথাখানা চট করে খুলে নিয়ে মাথায় ঘোমটার মতো চাপিয়ে এগিয়ে যায় ঘরের দিকে। ঘরের সামনে পুরনো কাঁঠাল গাছের ছায়ায় বসে রামপদ সবে হুঁকোয় টান দিয়েছিল। তামাক সেজেছে একটুখানি, ডুমুর ফলের মতো। তামাক পাওয়া আজকাল বড় কষ্ট। মুক্তাকে সাথে নিয়ে ওদের আসতে দেখে সে হুঁকোটা গাছে ঠেস দিয়ে রেখে উঠে দাঁড়ায়। এমনি পুড়ে যেতে থাকে তার কত কষ্টে জোগাড় করা তামাক। আসেন, রামপদ বলে ক্লিষ্ট স্বরে, দ্বিধা সংশয় পীড়িত ভীরু অসহায়ের মতো। তিনজন কাছে এগিয়ে এসেছে। ওদের দিকে না তাকিয়েই সে অনিশ্চিত অভ্যর্থনা জানায়। চোখ কিন্তু সে পেতে রাখে মুক্তার ওপর। খানিক তফাতে থাকতেই মুক্তা থেমে গিয়ে হয়ে আছে যেন কাঠের পুতুলের মতো। তোমার বউকে দিয়ে গেলাম ভাই, যা বলা সব তোমায় বলেছি। ওর মন ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। ভুলে গিয়ে আবার তোমরা সংসার পাতো, আর একদিন এসে আমরা দেখে যাবক্ষণ। হ্যাঁ, দিয়ে তো গেলেন, বলে উৎসাহহীন বিমর্ষ রামপদ। মাথার চুলে হাত বুলিয়ে একবার সে ঠোঁক খেলে। চোখের পাতা পিটপিট করে তার। শীর্ণ মুখখানা বসন্তের দাগে ভরা। চুপসানো বাঙালটায় লম্বা একটা ক্ষতের দাগ। তবু এই মুখেও তার হৃদয়ের জোরালো আলোড়নের কিছু কিছু নির্দেশ ফুটেছে তার শিথিল নিস্তেজ সর্বাঙ্গচোরা ঘোষণার সুস্পষ্ট মানে ভেদ করে। যাবে বলেছিলে তো, গেলে না কেন রামপদ? তাই তো মুশকিল হয়েছে দিদিমণি। সমাজ তাকে শাসিয়েছে, বউকে ঘরে নেওয়া চলবে না, নিলে বিপদ আছে। সমাজ মানে ওই ঘনশ্যাম দাস, কানাই বিশ্বাস, নিধু নন্দী, লোচন কুমার, পিথু ঘোষ, মধু নন্দী, এরা কজন? ঘনশ্যাম একরকম সমাজপতি এই অঞ্চলের চাষাভূষদের, অর্থাৎ চাষি, কয়লা, কামার, কুমোর, তেলি, ঘরামি, জেলে, এদের আর কি। সেই ডেকে কাল ধমক দিয়ে বারণ করে দিয়েছে রামপদকে। অন্য কজনও উপস্থিত ছিল সেখানে। একটু ভয় হয়েছে রামপদর, একটু ভাবনা হয়েছে, একটু। নৌকাতে পাতবার শতরঞ্চিটা কাঁঠাল তলায় বিছিয়ে তিনজন বসে, রামপদকেও বসায়। মুক্তা এতক্ষণ পরে সরে এসে সুরমার পিছনে গা ঘেঁষে মাটিতেই বসে। ঘোমটা তার ছোট হয়ে গেছে। ছোট ঘোমটার মিথ্যে আড়াল থেকে এক দৃষ্টে সে তাকিয়ে থাকে রামপদর মুখের দিকে। বউয়ের চোখে এমন চাহনি রামপদ কোনো দিন দেখেনি। এ সমস্যা তুচ্ছ করার মতো নয়। একজন বড় মাতব্বর আর তার থামাধরা কজন তুচ্ছ লোক রামপদর পারিবারিক ব্যাপার নিয়ে করতালি না করতে এলে হে হাঙ্গামা হয়তো ঘটত না। দু চারজন হয়তো ঠাট্টা বিদ্রুপ করত কিছুদিন, দু চারজন হয়তো বর্জনও করত রামপদকে, কিন্তু সাধারণভাবে মানুষ মাথা ঘামাত না। চারিদিকে যা ঘটেছে, যা ঘটছে, তার কাছে এ আর এমন কি কাণ্ড। না খেয়ে রোগে ভোগে কত মানুষ মারা গেল, কত মানুষ, কত পরিবার নিরুদ্দেশ হয়ে গেল। কোনো বাড়ির 10 জন কোথাও গিয়ে ফিরে এলো মোটে 2 জন ধুঁকতে ধুঁকতে। কত মেয়ে বউ চালান হয়ে গেল কোথায়। এমনি সব কাণ্ডের মধ্যে কার বউ কোথায় কমাস নষ্টামি করে ফিরে এসেছে
এ কি আবার একটা গণ্য করার মতো ঘটনা? এ যেন প্রলয়ের সময় কে কাঠ ডোবার জল নোংরা করেছে তাই নিয়ে ব্যস্ত হওয়া। কিন্তু ঘনশ্যামেরা কজন যখন গায়ে পড়ে উস্কে দিতে চাইছে সবাইকে, কি জানি কি হবে। সুরমা জিজ্ঞেস করে, যাই হোক, বউয়ের জন্য ভাত রেখেছ তো রামপদ? আগে আপনারা, আমাদের ব্যবস্থা আছে, বউকে দুটি খেতে দাও। তুমি চালাটা তোলনি কেন? তুলব। সুরমাই বলে কয়ে নিয়ে দুটি খাওয়ার ছলে মুক্তাকে ভিতরে পাঠিয়ে দেয় রামপদর সঙ্গে। বাইরে চাই ঘটুক, ওদের মধ্যে আগে একটু ভালো করে কথা আর বোঝাপড়া হওয়া দরকার। গ্রামের একজন কর্মী শঙ্করের বাড়িতে তাদের এবেলা নাওয়া খাওয়ার ব্যবস্থা আছে। অনেক আগেই তার এসে পড়া উচিত ছিল। গ্রামের অবস্থা সেই ভালো জানে, তার সঙ্গে পরামর্শ করবারও দরকার হবে। ঝাপটা উঁচু করে তুলে দিতে আরেকটু আলো হয় ঘরে। নাইবে? রামপদ শুধোয়। মোর জন্য রেঁধে রেখেছ? বলে মুক্তা। শোলে চাল আর ভাত, কিন্তু আলুনি হয়েছে। 11 মাস আর অঘটনের ব্যবধান আর কিছুতে নেই, শুধু যেন আছে অতি বেশি রয়ে রয়ে অল্প দুটি কথা বলায়। নিজের অনেক রকম ভাবনার গাদা নিয়ে নিজে নিজে ফাঁপড়ে পড়লে যেমনটা হয়। চুপ করে থাকার বড় যন্ত্রণা। ভাবনাগুলি নড়তে নড়তে মুক্তার মনে আসে। ছেলেটা তার ছিল 7 মাসের রামপদ যখন বিদেশ যায়। এটা বলার কথা। খোকন গেল কুপত্তি খেয়ে, মাই দুধ শুকিয়ে গেল, এক ফোঁটা নেই। চাল গুঁড়িয়ে বালির মতো করে দিলাম কদিন, চাল ফুরোলে আর কি দিই? না খেয়ে শুকিয়ে মরবে এমনিতে। শাক পাতা যা সিদ্ধ খেতাম তাই দিলাম, আর করি কি? তাতেই শেষ হলো। না কেঁদে ধীরে ধীরে কথার বিবরণ দেবে ভেবেছিল মুক্তা, কিন্তু তা কি হয়? আগে পারত, না খেয়ে যখন ভোতা নির্জীব হয়ে গিয়েছিল অনুভূতি, তখন। আজ পুষ্টু শরীরে শুধু কমাসের অকথ্য অভিজ্ঞতা কেন বোধকে ঠেকাতে পারবে? গলা ধরে চোখে জল আসে মুক্তার। শেষ 2 দিন যা করলে গো পেটের যন্ত্রণায়, তোমরে মুচড়ে ধনুকের মতো বেঁকে। মুক্তা এবার কাঁদে। কেউ কিচ্ছু করলে না? তাসমশাই দুধ দিতে চেয়েছিল, মোকেও দেবে খেতে পড়তে। তখন কি জানি মোর অদ্দেষ্টে এই আছে? জানলে পরে রাজি হতাম, বাচ্চাটা তো বাঁচত। মরণ মোড় হলই, সেও মরল। চোখ মুছে নিজেকে সামলাতে চেষ্টা করে মুক্তা। এবার কৈফিয়ত দিতে হবে। কেঁদে কোকিয়ে দরদ সে চায় না, সুবিচার চায় না। সব জেনে যা ভালো বুঝবে করবে রামপদ, যেমন তার বিবেচনা হয়। খোকন মরল, তোমার কোনো পাত্তা নেই। তাসমশাই রোজ পাঠাচ্ছে নেরির মাকে। 3 গেলে 1 মুঠো খেতে পাইনে। এক রাতে 2টো মদ্য এলো, কামড়ে দিয়ে বাদারে পালিয়ে বাঁচলাম এতটুকুর জন্য। দিশে মিশে ঠিক রইল না, আর গেলাম সদরে চলে। দাসমশাই খুব তো করেছেন মোদের জন্য, রামপদ বলে চাপা ছাঁচালো সুরে। যা তুই নিয়ে আয় গে যা। শোলের ছাল দিয়ে মুক্তা বসেছে ভাত খেতে। বাইরে থেকে ঘনশ্যাম দাসের হাঁক আসে। রামপদ, তুই খা, বলে রামপদ বাইরে যায়। 4-5 সঙ্গীকে সঙ্গে নিয়ে ঘনশ্যাম এসে দাঁড়িয়েছে সরকারি সমনচারীর পেয়াদার মতো করম গাম্ভীর্য নিয়ে। শঙ্কর এসেছিল একটু আগে। ঘনশ্যামদের আবির্ভাবে সুরমাদের চাওয়া হয়নি। বউ এসেছে রামপদ? আগে হ্যাঁ। ঘরে নিয়েছিস নাকি? আগে। বার করে দে এই দণ্ডে, ছাড়া এনেছে তাদের সঙ্গে ফিরে যাক।
রামপদর ভাবসাব জবাবভঙ্গি কিছুই যেন ভালো লাগে না ঘনশ্যামদের। টেকনন্দি সুদ হয়ে, এই তোর মতলবটা কি বলতো? রামপদ খাড়কাত করে, আঁকে বউকে রাখবি নাকি ঘরে? বিয়ে করা স্ত্রী ফেলি কি করে বলেন তো? এই নিয়ে একটা গোলমালের সৃষ্টি হয় মানসুকিয়ার চাষাভূষর সমাজে। ঘনশ্যামরাই জোর করে জাগিয়ে রাখে আন্দোলনটাকে, নইলে হয়তো আপনা থেকেই ঝিমিয়ে ঝিমিয়ে থেমে যেত মুক্তার ঘরে ফেরার চাঞ্চল্য। সামাজিক শাস্তি দেওয়া ছাড়া আর কিছুই করার ক্ষমতা ঘনশ্যামদের নেই। জমিদার দেশে থাকলে হয়তো তাকে দিয়ে কিছু করানো যেত, তবে সামাজিক শাস্তি যথেষ্ট। সবাই যদি সব রকমেই বর্জন করে রামপদকে, কথা পর্যন্ত বন্ধ করে দেয়, তাতেই পরম শিক্ষা হবে রামপদর। সমাজের নির্দেশ অমান্য করলে শুধু একঘরে হয়েই যে সে রক্ষা পাবে না তাও জানা কথা। টিটকারি, গঞ্জনা, মারধর, ঘরে আগুন লাগা সবকিছুই ঘটবে তখন। সবাই এসব করে না, তার দরকারও হয় না। সবাই যাকে ত্যাগ করেছে, যার পক্ষে কেউ নেই, হয় বিপক্ষে নয় উদাসীন, যার ওপর যা খুশি অত্যাচার করলেও কেউ ফিরে তাকাবে না, মিলেমিশে সেই পরিত্যক্ত অসহায় মানুষটাকে পীড়ন করতে বড় ভালোবাসে এমন কজন আছে, তাদের দিয়েই কাজ হয়। তবে সময়টা পড়েছে বড় খারাপ। প্রায় সকলেই আহত, উৎপীড়িত, সমাজ পরিত্যক্ত অসহায়ের মতোই। মনগুলি তো ভাঙায়, দেহগুলিও। আজ কি করে বাঁচা যায় আর কাল কি হবে, এই চেষ্টা আর ভাবনা নিয়ে এমন ব্যস্ত আর বিব্রত সবাই যে জোট বেঁধে ঘোট পাকাবার অবসর আর তাগিদ যেন জীবন থেকে মুছেই গেছে। সকলকে উত্তেজিত করতে গিয়ে এই সত্যতা পেরিয়ে আসছে। রামপদর কাণ্ডের কথাটা হুঁহা দিয়ে সেরে সেরেই সবাই আলোচনা করতে চায় ধান, চাল, নুন, কাপড়ের কথা, যুদ্ধের কথা। পেতে চায় বিশেষ অনুগ্রহ, সামান্য সুবিধা ও সুব্যবস্থা। একটু আশা ভরসার ইঙ্গিত পেলে যেন জীবন্ত হয়ে ওঠে, যার চিহ্নটুকুও দেখা যায় না রামপদর বিচার থেকে রোমাঞ্চ লাভের সুনিশ্চিত সম্ভাবনাতেও। কয়েকজন তো স্পষ্ট বলে বসল, ছেড়ে দেন না, যাকে অমন কত তো ঘটছে, কদিন সামলাবেন, যা দিনকাল পড়েছে। আপনজনকে যারা হারিয়েছে, দুর্ভিক্ষে মহামারীতে বাঁচবার জন্য শহরে পালিয়ে, আপনজন যাদের নিরুদ্দেশ, বিশেষ করে বিদেশ থেকে ফিরে যারা ঘর থেকেছে খালি, এ ব্যাপারে চুপ করে থাকার আর ব্যাপারটা চাপা দেবার ইচ্ছা তাদেরই বেশি জোরালো। এরকম কিছু ঘটেনি এমন পরিবারও কটাই বা আছে। ঘনশ্যাম একটু দমে যায়। বোঝার ওপর শাকের আঁটি চাপায় গোকুল, বাড়াবাড়ি করলেন খানিক। বটে, আরে সাধু হিরে নখাতে দিয়ে মেরে লাল করে দিতেন, একদিন চুকে যেত। বিচার সভা ডেকে বসলেন, 10 জনে 10টা কথা কয়, যাবেন কোথায় এখন? দুর্গার কথা যদি তোলে কেউ, তো চুপ কর হারামজাদা, ঘনশ্যাম বলে ধমক দিয়ে। কিন্তু হাত তার উঠে গিয়ে কাঁদতে থাকে বুকের ক্ষণলোম। জ্বালাও করে মনটা রামপদর স্পর্ধায়। সে নাকি দাওয়ায় চালা তুলেছে, বেড়া দিয়েছে, গুছিয়ে নিচ্ছে সংসার। বলে নাকি বেড়াচ্ছে কাঁই টিকতে না দিলে বউকে নিয়ে চলে যাবে অন্য কোথাও। আগের চেয়ে কত বেশি খাতির করছে ঘনশ্যামকে লোকে আজ। তুচ্ছ একটা রামপদর কাছে সে হার মানবে? মনটা জ্বালাও করে ঘনশ্যামের। পরদিন বসবে বিচার সভা। সদরে জরুরি কাজ সারতে বেরোবার সময় ঘনশ্যাম ঠিক করে যায় সকাল সকাল রওনা দিয়ে বিকাল বিকাল গাঁয়ে ফিরবে। গিরির কাছে আজ আর যাবে না। কাজ শেষ হয় বেলা 2টোর মধ্যেই, কিন্তু মনের মতো হয় না। যেমন সে ভেবেছিল সেরকমটা হয় না। মনটা তার আরেকটু দমে যায়। স্বাদ হয় একটু বিলাতি খাবার, গিরির সাথে রাত কাটাবার। সময়ের হিসাবও আটক পায় না।
সভা হবে অপরাহ্নে, সকালে রওনা দিলেও গায়ে এসে পৌঁছবে ঠিক সময়। গোকুলকে সবচেয়ে কম দামি বিলাতি বোতল কিনতে দিয়ে সে যায় গিরির ওখানে। খোলা দরজায় দাঁড়িয়ে ঘনশ্যামের চোখ উঠে যায় কপালে, হাত বুকে উঠে লোম খোঁজে জামার কাপড়ের নিচে। মাদুর পেতে ভদ্রঘরের 4টি মেয়ে গিরিকে ঘিরে বসেছে। দুজন তার চেনা, মুক্তাকে নিয়ে যারা রামপদর কাছে পৌঁছে দিয়েছিল তারা। নিঃশব্দে সরে পড়বার চেষ্টা করারও সুযোগ মেলে না। এই শোনো, শোনো এদিকে বলে গিরি লাফিয়ে উঠে এসে চেপে ধরে গলাবদ্ধ কোটের প্রান্ত। ভাগছ যে, দাঁড়াও, কথা আছে অনেক। এই ওনারা কারা? তা দিয়ে তোমার কি কাজ? হ্যাঁ, গিরি ফুঁসে ওঠে। জামা সে ছাড়ে না ঘনশ্যামের, পিছন ছেড়ে সামনেটা ধরে রাখে। কটমটিয়ে তাকায় বিষণ্ণ ক্রুদ্ধ দৃষ্টিতে, ঠোঁক গিলে দাঁতে দাঁত খসে। মা নাকি ভালো আছে, বেশ আছে। মোর মা? হ্যাঁ আছে তো। আছে না? মাথা বিগড়েছে তবে কার? মোর? কেঁপেছে কে? মুই? তা কেঁপেছি, মাথা মোর ঘুরতে নেগেছে। ওরে নক্ষী চারা, ঠক মৃত্যুক। ও গিরিবালা, সুরমা ভিতর থেকে বলে মৃদুস্বরে। কাল বন্ধ করে নিজেকে গিরি সামলায়, গলা নামিয়ে বলে, মোর বাপকে টাকা দিয়ে বিবুয়ে মরতে পাঠিয়েছিল কে? ওনারা বলেছে বুঝি? কেন, মিছে বলেছে? গিরি টুকরে কেঁদে ওঠে বাপের শোকে। সে বলতে থাকে, ও বাবা, মন নেগে তুমি খুন হলে গো বাবা। এ নচ্চার মেয়ে ধরে প্রাণ এখনো আছে কেন গো বাবা? ভেতর থেকে আবার সুরমা ডাকে, ও গিরিবালা, তোমার বাবা মরেছে কে বললে? খবর তো কিছু পাওয়া যায়নি। বেঁচেই হয়তো আছে, মরবে কেন? নিখোঁজ তো হয়েছে আজ 10 মাস। গিরি বলে নিজেকে সামলে গলা নামিয়ে। অন্য ঘরের মেয়েরা জানালা দরজায় উঁকি দেয়। কেউ কাজের ছুতোয় ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চলাচল করে তাদের দিকে চেয়ে চেয়ে। অঙ্গন ছকছকে পরিষ্কার। নালা ছিটাল থেকে বেরিয়ে আসছে অশ্লীল গন্ধ। এটো বাসনগুলির অখাদ্যের গন্ধটাও কেমন যেন বদ। সুরমারা 4 জন বেরিয়ে আসে। তাদের দিকে না তাকিয়েই সদর দরজার দিকে যেতে যেতে বলে যায়, সকালে কিন্তু আমরা আসবো গিরিবালা, তুমি তৈরি থেকো। সকালে আবার আসবে কেন? মুখে গায়ে পৌঁছে দিতে, মার কাছে। ঘরে এসো, বসবে। গিরি তাকে টেনে নিয়েই যায় ঘরে। ঘনশ্যামের দিশেহারা অবস্থা। শত উপায়, শত মতলবের এলোমেলো টুকরো পাক খেতে থাকে তার মাথার মধ্যে। কি করা যায়, কি করা যায়, এই অন্ধ আতঙ্কের চাপে। মাদুরে বসে বিড়ি ধরিয়ে কেশে বলে, গায়ে গিয়ে কি করবি গিরি? আমি বরং টরং রাখো তোমার, মার চিকিৎসা করাবো। সব খরচা দেবে তুমি, যত টাকা নাগে। হ্যাঁ, নয়তো কি কেলেঙ্কারি করি দেখো না। ঘনশ্যাম পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা বের করে। গিরি ফস করে একটা সিগারেট ধরায়। থপাস করে বসে পা ছড়িয়ে পিছনে একটা হাত রেখে পিছু হেলে। কয়েক মাসেই মুখের স্নিগ্ধ লাবণ্য উপে গেছে অনেকখানি। মাজা রঙের সে আভাসও নেই তেমন, কিন্তু গরম শ্রী হয়েছে আরও অপরূপ, মারাত্মক। সাধে কি ওকে পাওয়ার জন্য অত করেছে ঘনশ্যাম? ছেড়ে দেবে দেবে করেও ছাড়তে পারছে না। কায়েস্তের মেয়ে না হলে ওকে বিয়েই করে ফেলতো এখানে টেনে না এনে। ছেড়ে দেবেই ভাবছিল কিছুদিন থেকে। ইস, যদি ছেড়ে দিত, আজ তাহলে এই হাঙ্গামায় তাকে পড়তে হতো না ভতর ঘরের ওই ধিঙ্গি মাগিগুলোর কল্যাণে। এত পয়সা করেছে আবার বিড়ি টানো, গিরিবালা বলে মুখ মাখিয়ে। বলে সোজা হয়ে বসে। রামপদর পিছনে নেগেছ তুমি, এক ঘরে করবে না? সাধু পুরুষ আমার।
মোর ঘরে ফেরবার পথে কাঁটা দেওয়ার মতলব, তাই না? ওর বউকে ঘরে ফিরতে দিলে না, মোকে কি করে ঘরে ফিরতে দেবে শুনি? মুখে এক ঘরে করবে না সবাই? গোকুল মদের বোতল নিয়ে এলে গিরি একদৃষ্টে বোতলটার দিকে তাকিয়ে থাকে। জিভ দিয়ে ক্ষণ ক্ষণ ঠোঁট ভেজায়। মুখের ভাব পলকে পলকে বদলে গিয়ে ঘনিয়ে আসে রুগ্নের যাতনা ভরা লোলুপতা, নিষিদ্ধ বস্তুর প্রতি বিকারগ্রস্তের তীব্র কাতরতা। বিলাতি? গোকুল সায় দেয়। গিরি যেন শিথিল হয়ে ঝিমিয়ে যায়। অতি কষ্টে বলে, যাক, এনেছো যখন খাও শেষ দিনটা, ভোরবো চলে যাবে কিন্তু উঠে। মদের গ্লাসে দুবার চুমুক দিয়ে একটু স্থির হয়ে ঘনশ্যাম ভাবে, না, কোনো উপায় নেই। ভয় দেখানো, জবরদস্তি, মিষ্টি কথা, লোভ দেখানো, বানানো কথায় ভোলানো কিছুই খাটবে না। সে গিরি আর নেই। সেই ভীরু লাজুক বোকাহাবা সরল কেউ মেয়েটা আর নেই। পেকে ঝানু হয়ে গেছে একেবারে। কিছু পেশাদ পেয়ে কোকুল বিদায় হয়। খুব ভোরে এসে সে ঘনশ্যামকে ডেকে তুলে নিয়ে যাবে। রাত পারলে গিরি জড়িয়ে জড়িয়ে বলে, কি করি বলো, কাল একবার যেতেই হবে। মাচ্ছন্ন মনটা আঁকু পাঁকু করছে। তা ভেবো না তুমি, মার একটা ব্যবস্থা করে ফিরে আসবো কদিন পর। মাঝে সাঝে গায়ে যেতে দিও মোকে, হ্যাঁ? ভেবো না, ফিরে আসবো। গেলাস থেকে উছলে পড়ে শাড়ি ভিজে যায় গিরির। খিলখিল করে হাসতে হাসতে রাগের চোটে গিরি গেলাসটা ছুঁড়ে দেয় ঘরের কোণে। বিচার সভায় লোক খুব বেশি হল না। লোক কমেই গেছে দেশে। রোগে শয্যাশায়ী হয়ে আছে বহু লোক। অনেকে আসতে পারেনি, আসবে ঠিক করেও কাঁপতে কাঁপতে জ্বরে পড়ায়। অনেকে ইচ্ছে করে আসেনি। সমাবেশটা কেমন ঝিম ধরা, নিরুত্তেজ, প্রাণহীন। ক্ষীণ শীর্ণ অবসন্ন সব দেহগুলি, চোখে উদ্দেশ্যহীন ফাঁকা চাউনি, সভার বাক্কুঞ্চন স্তিমিত। কথা কইতে ভালো লাগার দিন যেন আর নেই। বছর 2-2.5 আগে ঘনশ্যামের সেই সদর দাওয়া আর সামনের ফাঁকা জমিতে শেষ সামাজিক বিচার সভা বসেছিল এই চাষাভুষো গাঁয়ের পদ্মলোচনের বোনের ব্যাপার নিয়ে। কি চাঞ্চল্য আর উত্তেজনা ছিল সেই জমায়েতে! কি ঔৎসুক্য ফুটেছিল সকলের মুখে এক বিবাহিতা নারীর কলঙ্কের আলোচনা আরম্ভ হওয়ার প্রতীক্ষায়। তার তুলনায় এ যেন সরকারি জমায়েত রাখা হয়েছে বর্তমান অবস্থায় গ্রামবাসীদের কি কি করা উচিত তা বুঝিয়ে দিতে। দাওয়ায় বসেছে মাথারা, মাঝবয়সী আর বুড়ো মানুষ। ঘনশ্যাম বসেছে মাঝখানে, একেবারে চুপ হয়ে, অত্যন্ত চিন্তিত ভাবে। তার ভাব দেখে মাথাদের অস্বস্তি জেগেছে, উপস্থিত মানুষগুলোর ভাব দেখেও। দাওয়ার এক প্রান্তে মোড়ায় বসেছে শঙ্কর। সে এসেছে অযাচিতভাবে। কেউ কেউ অনুমান করেছে তার উপস্থিতির কারণ, অনেকেই বুঝে উঠতে পারেনি। অঙ্গনের দক্ষিণ কোণে জনসাতেকের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসেছে রামপদ। এদের সঙ্গে আগে থেকেই ভাব ছিল, বিশেষ করে করালি ও বুনোর সঙ্গে। মেয়েদের মধ্যে বসেছে মুক্তা গিরির গায়ে লেগে। সে অবশ্য গিরিকে খুঁজে তার গা ঘেঁষে বসেনি, গিরি তাকে ডেকে বসিয়েছে। পুরুষের অনুপাতে মেয়েদের সংখ্যা কিন্তু বড় কম হয়নি সভায়। ঘনশ্যামের দৃষ্টি বারবার গিরির দিকে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সে চোখ সরিয়ে নেয়। বিচারের কাছে গোল বাঁধে কোড়া থেকেই। পূর্ব পরামর্শ মতো বুড়ো টেকনন্দী গৌরচন্দ্রিকা শুরু করল জমায়েতের মাঝখান থেকে। রুক্ষ চুলে খোঁচা খোঁচা গোপদাড়িতে আর একটা হাতছেড়া ময়লা খাঁকি শার্ট গায়ে পাগলাটে চেহারার বনমালী উঠে চেঁচিয়ে বলে, কিসের বিচার? কার বিচার? রামপদর বউ কোনো দোষ করেনি। সবাই জানে বনমালীর বউকে সদরের দত্তবাবু ভুলিয়ে ভালিয়ে
ঘর ছাড়িয়ে চালান করে দিয়েছে ব্যবসা করার জন্য। প্রথমে সদরে রেখেছিল বউটাকে, বনমালী হন্যে হয়ে খুঁজে খুঁজে তাকে যখন প্রায় আবিষ্কার করেই ফেলেছিল, তখন আবার তাড়াতাড়ি করে কোথায় চালান করে দিয়েছে। অনেক চেষ্টা করেও বনমালী আর তার হদিশ পায়নি। এখনো মাঝে মাঝে সে সদরে গিয়ে সন্ধান করে। টেকোনন্দী বলে, দোষ করেছে কি করেনি তা তো মোরা বিচার করব নাকি? বনমালী রুখে বলে, বটে, কোনো দোষ করেনি, তবু বিচার হবে দোষ করেছে কি করেনি। এ তো খুঁড়ো ঠিক কথা নয়। গাঁয়ের কোনো মেয়ে ছেলে গাঁ ছেড়ে কদিন বাইরে গেলে যদি তার বিচার লাগে, তাহলে তো সবারই বিপদ। করালি বসে বসেই গলা চড়িয়ে বলে, হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। গাঁয়ে খেতে পায়নি, স্বামী কাছে নেই, তাই সদরে খেতে খেতে গেছে। ওর দোষটা কি? কে একজন মাথাটা নামিয়ে আড়াল করে বলে, সে বেলা তো কেউ আসেনি দুটি খেতে পড়তে দিতে। কানাই বিদেশে 3 ছেলে আর 2 মেয়েকে হারিয়ে শুধু নিজের বউ আর বড় ছেলের বউকে নিয়ে গাঁয়ে ফিরেছে। সে বলে তাদের 3 জনের কই মাছের প্রাণ, সহজে যাবার নয়, যায়ও নি। তাই তাকে উঠে দাঁড়াতে দেখা যায়। সে থরথর করে কাঁপছে, মুখে একটা অদ্ভুত উৎভ্রান্ত উন্মাদনার ভাব। কথা তার এলোমেলো হয়ে যায়। প্রাণে বেঁচে ফিরেছে মেয়েটা, ভগবান ছিল না তো কি, ভগবান বাঁচত কি? মেয়েটা ফিরেছে তো সে মরে এসে, তা ভগবান আছেন। কেউ হাসে না। সভায় ভগবান এসে পড়ায় শঙ্করের মতো অযাচিত আবির্ভাবের কৌতূহলমূলক একটা অনুভূতি জাগে অনেকের মনে। জমায়েত স্তব্ধ হয়ে থাকে খানিকক্ষণ। শুধু মেয়েদের মধ্যে কুচকাচ ফিসফাস চলতে থাকে অবিরাম। মুক্তার মতো মেয়েরা আবার গায়ে ফিরুক, এই যারা পছন্দ করে না তারাও চুপ করে থাকে। শেষে দাওয়া থেকে ভুবন বলতে যায়, কথা হলো গিয়ে, ও যদি সদরে সত্যি খেটে যেত, খেটেই খেত। গিরি তড়াক করে ঘাড় উঁচু করে কলা চিড়ে ফেলে, কেটে খায়নি তো কি? মোরা একসাথে কেটে খেয়েছি, এ পাড়ায় 2 বাড়ি জিগিরি করেছি, এক দোকানে মুড়ি বেজেছি। কোন মুখ পোড়া বলে কেটে খাইনি মোরা? শুনি তো একবার। প্রায় সকলেই জানে কথা সত্যি নয় গিরির। কয়েকজন সচক্ষে মুক্তাকে দেখেছে সদরে, কিন্তু কেউ কথা বলে না। কিছুকাল আগে গায়ে লজ্জাপতি লতার মতো কাঁচা মেয়ে গিরির পরিবর্তনটা সকলকে আশ্চর্য করে দেয়, যদিও খুব বেশি নয়। যে দিনকাল পড়েছে, দাওয়ার নাছরবান্দা মাথা টেকোনন্দী শুধু বলে, কিন্তু বহু লোক যে নিজের চোখে দেখেছে, ফণি বলেছে সে নিজের চোখে। মাঝবয়সী বেটে ফণি চট করে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়, না না, আমি কিছু বলিনি, আমি কেন ও কথা বলতে যাব? এতক্ষণ পরে ঘনশ্যাম মুখ খোলে। জমায়েতে টু শব্দ নেই কারোর মুখে মেয়েদের ফিসফিসানি ছাড়া। তবু নেতাদের সভার কলরব থামাবার ভঙ্গিতে 2 হাত খানিক্ষণ তুলে রেখে সে বলে, যাক যাক ভাই, সব আজকালকার দিনে অত সব ধরলে তো ওদের চলবে না। আমি বলি কি, কথাটা যখন উঠেছে, রামপদর স্ত্রী নামমাত্র একটা প্রায়শ্চিত্তির করুক, চাপা পড়ে যাক ব্যাপারটা। বনমালী ফুঁসে ওঠে, কিসের প্রায়শ্চিত্তির? দোষ করেনি তো প্রায়শ্চিত্তির কিসের? গিরি গলা ছেড়ে, মোকেও প্রায়শ্চিত্তির করতে হবে নাকি? তারপর বিশৃঙ্খলার মধ্যে জমায়েত শেষ হয়। বনমালীর বউ চোখ ভরা জল নিয়ে মুক্তার ঝাপসা মুখখানি দেখে তার চিবুক ধরে চুমু খেতে গিয়ে গলাটা টিপে দেয়। কয়েকটা স্ত্রীলোক মুখ বাঁকিয়ে আর চোখে মুক্তার দিকে চাইতে চাইতে চলে যায়। শঙ্কর নিঃশব্দে মোড়া থেকে উঠে যেমন অযাচিতভাবে এসেছিল, তেমনই অযাচিতভাবে বিদায় না নিয়ে বনমালীর সঙ্গ ধরে। বলে, যদি খুঁজে পেতে এনে দি, ফিরিয়ে নেবে ভাই? বনমালী আশ্চর্য হয়ে যায়, ফিরে নেবে না তো খুঁজে মরছে কেন?
একটা কথা বলতে গিয়ে শঙ্কর থেমে যায়। ফিরিয়ে আনার মতো অবস্থা যে সকলে থাকে না, মন এমন বিগড়ে যায় যে ঘর সংসার আর যোগ্য না তার, সেও যোগ্য থাকে না ঘর সংসারের। কিন্তু কি হবে ও কথা বলে বনমালীকে? মহামারীতে লক্ষ লক্ষ দৈহিক মৃত্যু ঘটানোর মতো লোকে যদি তার বউয়ের নৈতিক মৃত্যু ঘটিয়েই থাকে, ওকে সে সম্ভাবনার কথা জানিয়ে লাভ কি? বউ হিসেবে ওর বউয়ের মরণ হয়েছে, মনের এমন রোগ হয়েছে যা চিকিৎসার বাইরে, অথবা চিকিৎসা করে সুস্থ করে তাকে আবার ফিরিয়ে আনা সম্ভব মানুষের জগতে, সেটা আগে জানা দরকার। চেষ্টা করে দেখি কি হয় বলে সহানুভূতির আবেগে বনমালীর হাতটা শঙ্কর চেপে ধরে হাতের মধ্যে। কলেজের বন্ধু হাত যেমন করে চেপে ধরত, ঠিক তেমন করে। সিকিখানা চাঁদের আলো ছাড়া মানসুকিয়া অন্ধকার সন্ধ্যা থেকে। বেলতলায় ভূতের ভয় বছর 2 আগেও খুব প্রবল ছিল। আজকাল বেলতলার ভূতের ভয়ের প্রসঙ্গই যেন লোপ পেতে বসেছে মানসুকিয়ায়। এই বেলতলায় দাঁড়িয়ে গিরি বলে ঘনশ্যামকে, তুমি যদি না বলতে ব্যাপারটা চাপা দিতে। ঘনশ্যাম বলে, চোখ কান নেই, দেখনি তুমি? আমি কি বলি না বলি তাতে কি আসতো যেত? আমি শুধু নিজের অবস্থাটা সামলে নিলাম লোকের মন বুঝে। গিরির বাড়ি বেলতলার কাছেই। বেলতলায় সে ভয় পায়নি। বাড়ি যেতে পথের পাশে নালার ওপর তালের পুলটার মাথায় একজন মানুষকে বসে থাকতে দেখে তার বুক কেঁপে যায়। কে গা? আমি গা গিরি, আমি। তুমি? তা এত রাতে এখানে বসে আছো কেন? এই দেখছিলাম, গায়ে তো এলো, গায়ে গিরির মন টিকবে কি টিকবে না। তা কি দেখলে? টিকবে না গিরি, গায়ে মন তোর টিকবে না। মোর সাথে যদি তোর বিয়েটা হয়ে যেত, মুক্তার মতো একটা ছেলে পিলে যদি তোর হতো, কবছর যদি সংসার করতিস, তবে হয়তো। না গিরি, গায়ে তোর মন টিকবে না। কখন সে উঠে দাঁড়িয়েছে কথা বলতে বলতে, কখন সে তালের পুল ডিঙিয়ে অদৃশ্য হয়ে গেছে কথা শেষ না করে, আর গিরির দুটো ভারী কথা না শুনেই ভালো মতো টের পায় না গিরি। মুখ বাঁকিয়ে সিকি চাঁদের আলোর আবছাতে অজানাকে সে অবজ্ঞা জানায়। পরক্ষণেই মনে হয় বুকের কাছে কিসে যেন টান পড়ে টনটন করে উঠেছে বুকের শিরা টিরা কিছু, তাই ব্যথায় গিরি আরেকবার মুখ বাঁকায়। গিরির মা শুয়েছিল কাঁথা মুড়ি দিয়ে। গিরি ডাকে, মা, ও মা। গিরির মা ধর্মরিয়ে উঠে বসে। গিরির মুখের দিকে চেয়ে বিরক্তির সুরে বলে, কে গা বাছা তুমি? হঠাৎ দেখে এমন চমকে দিলে। আমাদের আজকের গল্প এখানেই শেষ। যখন মানুষের পেটে খিদে আসে, তখন সব কেমন উল্টে পাল্টে যায়, তাই না? কোনোদিন ঘরের বাইরে পা না রাখা বউ রাতের অন্ধকারে গ্রামের বাইরে পা রাখে। সন্তান হারিয়ে বুক চাপড়ানো মায়ের মনে হয় সন্তান না ফেললেই ভালো, খাবার বাঁচবে, মান বাঁচবে। আবার চিরকালের মেরুদণ্ডহীন মানুষটা হঠাৎ যেন প্রতিবাদী হয়ে ওঠে। সবার নামে কুখ্যাতি রটিয়ে বেড়ানো খারাপ লোকটার হঠাৎ পরের জন্য খারাপ লাগতে থাকে। বিপদে সব উল্টে পাল্টে যায়, মানুষ চলে যায় নিজের থেকে বহু দূরে। কেউ যায় ভালোর পথে, আবার কেউ খারাপের পথে। খালি সে আর সে থাকে না। যাক, আজকের মতো এই অবধিই থাক। ফিরে আসবো খুব শিগগিরই কোনো না কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি। আর হ্যাঁ, আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।